হ্যালো স্টুডেন্টস, তো আজ আমরা এখানে এসেছি লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য এই টপিকটি নিয়ে। তো এখন সবার মনে একটা প্রশ্ন, হোয়াট ইজ লাইফ? সো এখন হোয়াট ইজ লাইফ বা জীবন কী, এই জিনিসটাকে আমরা যদি এখন ডিফাইন করতে চাই তাহলে আমরা দুভাবে ডিফাইন করতে পারি। এক তো আছে আমাদের কাছে টেকনিক্যাল ডেফিনেশন লাইফের, আরেকটি লাইফের কাছে আছে ফিলোসফিক্যাল ডেফিনেশন ইন সেন্স অফ দ্য পারপাস অফ লাইফ। অ্যান্ড টেকনিক্যাল ডেফিনেশনগুলো আমরা সাধারণত সায়েন্সে বা বিজ্ঞানে যেটা আমরা পড়ি সেটাকে আমরা টেকনিক্যাল ডেফিনেশন দিয়ে বলি। এখন এই টেকনিক্যাল ডেফিনেশনের মধ্যে আমরা যেভাবে বলতে পারি লাইফকে যদি আমরা ডিফাইন করতে যাই যে জীবন হলো বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলতার দিকে রূপান্তর, বা লাইফকে এইভাবে ডিফাইন করতে গিয়ে আমরা লাইফের যে বৈশিষ্ট্য, কোনো একটি জিনিসকে আমরা লিভিং বলবো না নন লিভিং বলবো, সেটা কীভাবে আমরা তাদের যে পার্থক্যটা করতে পারি। এখন কোনো একটি বস্তু লিভিং না নন লিভিং সেটা বোঝার জন্য আমরা দুটি বৈশিষ্ট্যকে সাধারণত কাজে লাগাই। সেই দুটি বৈশিষ্ট্য হলো একটি হলো তাদের মধ্যে আমাদের যে ফিচার ক্যারেক্টারিস্টিক, আর এটি হলো আমাদের ডিফাইন্ডিং ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড ফিচার ক্যারেক্টারিস্টিক্সগুলো হলো যেমন যেই ক্যারেক্টারিস্টিকগুলো লিভিং এবং নন লিভিং দুটোর মধ্যেই রয়েছে, এবং ডিফাইন্ডিং ক্যারেক্টারিস্টিক হলো শুধুমাত্র যেই বৈশিষ্ট্যগুলো আমরা লিভিং মানে জীবের মধ্যেই পাই, তাদের আমরা বলি হচ্ছে ডিফাইন্ডিং ক্যারেক্টারিস্টিক। তো এই ডিফাইন্ডিং ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলোর উপরেই ভিত্তি করে আমরা মূলত এই জীবনটাকে আমরা ব্যাখ্যা করতে চাই। তো এখন এদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ব্যাখ্যা করবো তার মধ্যে প্রথমটাই হলো সেলুলার অর্গানিজম অর্থাৎ সেলুলার অর্গানাইজেশন বা কোষের যে গঠন। এখন দেখো, প্রত্যেকটি বস্তু একটি কোষ দিয়ে তৈরি, প্রত্যেকটি সেটা লিভিং হোক, আসলে নন লিভিংয়ের মধ্যেও আমরা ওটা বলতে পারবো না, কিন্তু প্রত্যেকটি জীব একটি না একটি কোষ দিয়ে তৈরি। whereas ইট ইজ এককোষী বা সেটি হতে পারে তোমাদের বহুকোষী। তো এই সেই সেলগুলো, এই কোষগুলো একসাথে অনেকগুলো সেল যখন একসাথে মিলে যায়, একসাথে অনেকগুলো সেল একই কাজ যখন করে, একই কাজের যখন তারা ফাংশন করতে থাকে তখন তাদের আমরা বলি টিস্যু। আর এই অনেকগুলি টিস্যু একসাথে মিলে তৈরি হয় কিন্তু অর্গান, লাইক আমাদের পাকস্থলী, লিভার। এই লিভিং প্রত্যেকটি জীবেরই এই সেল অর্গানাইজেশনটি মাস্ট। এখন এটি হচ্ছে ডিফাইনিং ফিচার, আমরা যে লিভিং ওয়ার্ডের মধ্যে এটাকে আমরা ডিফাইনিং ফিচার হিসেবেই ধরি। দেন আমরা আসতে পারি তোমাদের হচ্ছে জটিলতা, কমপ্লেক্সিটি। এই জিনিসটি সবচেয়ে প্রভূতভাবে আমরা বলতে পারি যে লিভিং প্রত্যেকটি জিনিসই ক্রমাগত সিম্পলিসিটি থেকে আমরা ক্রমাগত সেটি জটিলতার দিকে যায়, এবং এটাই যে পরবর্তী এই কমপ্লেক্সিটি এটির উপরে ভিত্তি করে ডারউইনিজম প্রবর্তিত হয়েছে। সো এখন যে কোষগুলো রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, প্রথমে ছিল এককোষী ফার্স্ট অর্গানিজম, দেন আসলো বহুকোষী, একসাথে বহুত কোষ, অনেকগুলো কোষ, এবং সেই কোষগুলো একসাথে আবার মিলে গেল, অনেক কোষগুলো একসাথে মিলে তৈরি হলো কি টিস্যু, যা একটি সেম ফাংশনে কাজ করে, এবং অনেকগুলো সেম ফাংশনে কাজ করা টিস্যু একসাথে মিলে তৈরি হবে কি অর্গান বা অর্গান সিস্টেম। এইভাবেই আমরা দেখি যে খুবই ধীরে ধীরে হোক জিনিসগুলো আরও ক্রমাগত কমপ্লেক্সিটির দিকে যেতে থাকে। দেন লাইফের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সাড়া প্রদান। প্রত্যেকটি জীব তার প্রধান ধর্ম হলো সাড়া প্রদান বা সেন্সিটিভিটি। এখন সেন্সিটিভিটিগুলোর মধ্যে একমাত্র প্রাণীদেরই পাওয়া যায়, সেটা হলো কনসাসনেস বা সেলফ কনসাসনেস। কারণ সেন্সিটিভিটি বা কনসাসনেসকে আমরা একসাথে বলতে পারি। যেমন বাইরে থেকে কোনো একটা উদ্দীপনা, সেই উদ্দীপনাতে সাড়া দেওয়া, সেটা একটা জীবের ধর্ম। কারণ অন্ধকারে ঘরে ঢুকলে চোখের পাতার প্রসারণ, চোখের তারার প্রসারণ, সেটাও একটা ধর্ম। সো এই যে প্রত্যেকটি জীবেরই বাইরের উদ্দীপনাকে সাড়া দেওয়া, সেটা তার ধর্ম। এখন একটা প্রশ্ন হতেই পারে যে কোনো একটা পেশেন্ট যদি কোমাতে থাকে,
সে তো সাড়া প্রদান করে না। সো সেটাকে হচ্ছে জীব না অজীব? ইজ এ পেশেন্ট হু ইজ ইন কোমা, ইজ হি লিভিং অর নন লিভিং? সো এটা ক্লাস 11-এর এনসিইআরটিতে এই জিনিসটা, এই কোশ্চেনটা রয়েছে। তো এটা খুবই সহজ উত্তর, সে অবশ্যই জীব। সেটা কেন সেটা আমি এখন বলছি। কিন্তু জীবের এই সাড়া প্রদানের ধর্মটা ওই এটা মানুষের থাকবে, কিন্তু সবথেকে বড় হচ্ছে যে জিনিসটা ধর্ম, সেটা হলো বিপাক, অর্থাৎ মেটাবলিজম। এভরি লিভিং হ্যাভ এ কেমিক্যাল রিয়াকশন অন হিজ বডি। প্রত্যেকটি লিভিংয়ের জীবে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। যেটা আমরা যেটা খাবারগুলো খাচ্ছি, সেই খাবারগুলো হচ্ছে গিয়ে এটিপি তৈরি হচ্ছে, এটিপিগুলো মেটাবলিজম করছে দেহে, সেখান থেকে হিট তৈরি হচ্ছে, তারপর কার্বন ডাইঅক্সাইড, জল, এগুলো তৈরি হচ্ছে। সো এটা একটা হচ্ছে জীবের ধর্ম। ভিতরে যে সমস্ত আমাদের শরীরের ভিতরে যত কেমিক্যাল রিয়াকশান হচ্ছে সবগুলোকে আমরা বিপাক বলবো। এবং এই বিপাক বা মেটাবলিজম এটা কিন্তু দু টাইপ, একটা হচ্ছে ক্যাটাবলিজম আর একটা হচ্ছে অ্যানাবলিজম। ক্যাটাবলিজম হলো ব্রেকডাউন অফ এ কমপ্লেক্স মলিকিউল। যে সমস্ত আমরা ধরো আমরা খাবার খাই, সে কার্বোহাইড্রেটগুলো ভেঙে আস্তে আস্তে আরও হচ্ছে সহজ অণুতে মলিকুলে পরিবর্তিত হয়, সেটা হচ্ছে ব্রেকডাউন, সেটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজম সিনথেসাইজ, অনেক কিছু সিনথেসাইজ হয়, লাইক হরমোন সিনথেসাইজ বা কার্বন ডাইঅক্সাইডও আমাদের হয়েছে যে সমস্ত সিনথেসাইজ হয়, কার্বন অণু, এগুলো অক্সিজেন, এটা একসাথে হচ্ছে কম্বাইন হওয়ার পর সিনথেসাইজ করে বিভিন্ন মলিকুল, কমপ্লেক্স মলিকুলগুলো, সেটা অ্যানাবলিজম, রাইট? এবং গ্রোথ একটি হচ্ছে খুবই একটি হচ্ছে এটা ভাইটাল এবং পার্মানেন্ট কোনোটি বডির বডি মাসের পার্মানেন্ট ইনক্রিজ, দ্যাট ইজ কল্ড বৃদ্ধি বা গ্রোথ। এখন ডেড অর্গানিজম বা ডেড যারা, তারা গ্রো করতে পারে না, কিন্তু আমাদের যে দেহের এই গ্রোথকে আমরা আবার হচ্ছে শুধু হচ্ছে ইনক্রিজ ইন মাস, এবং এই গ্রোথকে আমরা ডিফাইন করতে পারি ইনক্রিজ ইন নাম্বার এককোষী জীবের ক্ষেত্রে। লাইক ধরুন এখানে একটি অ্যামিবা রয়েছে, অ্যামিবাটি এখন গ্রোথের ফলে বড় হয়ে গেল, লাইক এরপরে অ্যামিবার মধ্যে বাইনারি ফিশন দেখা যাবে, বাইনারি ফিশনের ফলে দুটো অ্যামিবা তৈরি হবে, এটা কিন্তু অ্যামিবার হচ্ছে গ্রোথ। সো এককোষী জীবের ক্ষেত্রে গ্রোথ বলতে তাদের ইনক্রিজ ইন মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার। অ্যান্ড গ্রোথকে আমরা টু টাইপে আমরা ডিফাইন করতে পারি। একটি হলো তোমাদের প্ল্যান্ট গ্রোথ, আরেকটি হলো অ্যানিমাল গ্রোথ। প্ল্যান্ট গ্রোথগুলো হলো তোমাদের থ্রু আউট দ্য লাইফ হতে থাকে, সারা জীবন ধরে, যতদিন একটা গাছ রয়েছে ততক্ষণ সারা জীবন ধরে ওদের মধ্যে গ্রোথ দেখা যাবে। কিন্তু অ্যানিমাল গ্রোথ হলো লিমিটেড ইন্টারভ্যালের জন্য। এমন নয় যে মানুষ হচ্ছে সারা জীবন বাড়তে থাকবে, 6 ফুট 7 ফুট 8 ফুট 10 ফুট হাইট হতেই থাকবে, সেমন নয়। একটা নির্দিষ্ট টাইম পরে সেটা বন্ধ হয়ে যায়, ঠিক। কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে সেটা দেখা যায় না। তো প্ল্যান্ট গ্রোথটার মধ্যে আরেকটি বোঝা যায়, প্ল্যান্ট গ্রোথটা হলো লোকালাইজড, আর অ্যানিমেল গ্রোথটা হলো ডিফিউজড। একটি হচ্ছে বিরাট একটা অংশ জুড়ে আছে মানবদেহে বা জীবদেহে এই গ্রোথটা দেখা যায়। এখন যেটা আমি বললাম ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে তাদের নম্বর বৃদ্ধিটাকে গ্রোথ হিসাবে দেয়, কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে তাদের দেহের মাস বৃদ্ধিটাকে গ্রোথ হয়। কিন্তু এখন একটা কোয়েশ্চেন হতেই পারে, লাইক অনেক সময় আমাদের দেখি মাউন্টেন, তাদেরও হচ্ছে বৃদ্ধি হয় হাইটে, তাদের মাউন্টেনের হাইট বৃদ্ধি হয়ে গেলো, বা কোনো একটা স্যান্ড ডান আছে সেটা আরও হচ্ছে বেড়ে গেল, তো সেটাকেই কি আমরা গ্রোথ বলবো? হ্যাঁ, সেটাও অবশ্যই গ্রোথ, বাট সেই ক্ষেত্রে আমরা মাউন্টেনকে লিভিং বলতে পারি না। সুতরাং আমরা এই গ্রোথটাকে আমরা একটা ডিফাইনিং ফিচার হিসাবে ধরতে পারি না। দেন আসলে হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন, এটাকে আমরা একটা ওয়ান ওয়ে একটা বৈশিষ্ট্য বলতে পারি, যার দ্বারা আমরা ঠিক করতে পারবো যে কোনো প্রাণী বা কোনো একটা অর্গানিজম সেটা হচ্ছে লিভিং অ্যান্ড নন লিভিং। লাইক নন লিভিং অর্গানিজম যেগুলো আছে তারা কখনো রিপ্রোডিউস করতে পারে না, কিন্তু সমস্ত লিভিংই রিপ্রোডিউস করে সেটা না, যা লাইক হানিবি,
হানিবির মধ্যে আমরা যেমন দেখি শ্রমিক মৌমাছি রিপ্রোডিউস করতে পারে না। হচ্ছে মোল, অর্থাৎ এরা গাধা এবং ঘোড়া দুজনের ক্রসে তৈরি। মোল কোনো দিনও রিপ্রোডিউস করতে পারে না। ইনফার্টাইল কাপল, তারাও রিপ্রোডিউস করতে পারে না। তেমনই অনেক লিভিং অর্গানিজম রয়েছে যারা রিপ্রোডিউস করতে পারে না, লাইক হোমোস্ট্যাটিস। এটি আমাদের দেহের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যা আমাদের আয়নের ভারসাম্য বজায় রাখা বা অ্যাসিড এবং বেসের ভারসাম্য বজায় রাখা, হিট কনজামশন একটা নির্দিষ্ট মাত্রাতে বজায় রাখা, সেটা একটি জীবের একটা প্রথম ধর্ম। লাইক জীবের আরেকটা জন্য এনার্জিগুলোকে ইউটিলাইজ করা, যে সমস্ত আমাদের এনার্জি তৈরি হয় সেই এনার্জিগুলোকে ইউটিলাইজ করা। একটা বৈশিষ্ট্য হচ্ছে এভলিউশনারি অ্যাডাপশন, যেটা কি দ্যাট মেনলি ডারউইনিজমের মধ্যে। দেখো আমাদের লাইফে বিভিন্ন রকমের সময় প্রতিবন্ধকতা আসে, সেই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কাটিয়ে আস্তে আস্তে একটা লাইফগুলোর মানুষের মধ্যে বিভিন্ন বা জীবদেহের মধ্যে অ্যাডাপ্ট হতে থাকে। অ্যাডাপশনের ফলে তার বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোকেই এখানে হচ্ছে জীবের একটি ধর্ম। আর নেক্সট যেটা রয়েছে, জীব আর জড়কে কীভাবে আলাদা করবে, এটা খুবই একটা গধার হচ্ছে বৈশিষ্ট্য, যেটা আমরা ছোটোবেলার থেকেই পড়ে আসছি। সুতরাং এটা নিয়ে অত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যেমন প্রোটোপ্লাজম, যেমন জীবদেহে প্রোটোপ্লাজম থাকবে আর জড়বস্তুতে নেই। অ্যান্ড লাইক বিপাক যেটা বললাম, মেটাবলিজম, আপাত উৎপাদন, এটা কিন্তু সাধারণত আমরা ধরি না, তবুও আমাদের নিচু ক্লাসে আমরা এটাকে বৈশিষ্ট্য হিসেবে ধরে নিতে পারি। সংবেদন বা কনসাসনেস, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তো এভাবেই আজকে আমরা জীবদেহগুলোকে আমরা বিভিন্নভাবে আমরা বৈশিষ্ট্যগুলোকে আমরা ডিফাইন করতে পারি। লাইক ওকে, আজকে এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস। তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই সেম পিপিটিটা, তোমরা পিপিটিটা ডাউনলোড করে নিও। আর যদি ভালো লাগে ক্লাসটা, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।